নেপালে প্রাণহানি ৫০০ ছাড়ালো, তিব্বত সীমান্তে ভেঙে পড়েছে হ্রদ, ফের বন্যার শঙ্কা, সতর্কতা জারি। মরদেহ শনাক্ত ও সংরক্ষণে হিমশিম খাচ্ছে নেপাল, ফের বড় ধাক্কা দেশটির পর্যটন খাতে। আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে, সাথে আছে আমি জান্নাতুল বুশরা। নেপাল তিব্বত সীমান্তে ভেঙে পড়েছে একটি হ্রদ। দুটি নদের মিলনস্থলের কাছে তৈরি হ্রদ ভেঙে ভূতেকশী নদীতে ফের আকস্মিক পানির ঢল নামার শঙ্কা তৈরি হয়েছে। জারি করা হয়েছে বন্যা সতর্কতা। অভিযান চালিয়ে যাচ্ছে নেপালি নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকারী দল। এখন পর্যন্ত ৫৩৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আকস্মিক বন্যা ও ভূমিধসে বিদেশি নাগরিক ও তীর্থযাত্রী সহ নেপাল ও তিব্বতের প্রায় ১৫০০ মানুষ এখন নিখোঁজ। কাঠমান্ডুর একটি মর্গের সামনে আকস্মিক বন্যা ভূমিধসে নাম পরিচয়হীন নিহতদের ছবি টানিয়ে দেয়া হচ্ছে, যেন ছবি দেখে শনাক্ত করতে পারেন স্বজনেরা। আর এখান থেকে কয়েকশো কিলোমিটার উপরে বন্যা ভূমিধস কবলিত রাসুয়াগাধী, নোয়াকোট ও আশপাশে চলছে উদ্ধার। বৃষ্টি ও অনিশ্চিত আবহাওয়ার মধ্যে আবাসিক এলাকার পাশাপাশি ঘন জঙ্গলেও সেনা ও উদ্ধারকর্মীরা খুঁজছেন জীবিত আর আহতদের। নোয়াকোটে এই ক্যাম্পে পর্যটকদের এক জায়গায় করেছে নেপালি সেনারা। এখান থেকে তাদের নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই পর্যটকদের অনেকেই সারা জীবনে ভুলতে পারবেন না চোখের সামনে যা দেখেছেন, সেই মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর বান। দৈত্যাকার জলোচ্ছ্বাসের মতো কাদামাটিযুক্ত পাহাড়ি ঢল আমাদের দিকে ধেয়ে আসলো। প্রায় ৪ তলার সমান উঁচু ছিল এটি। পাহাড়ি রাস্তায়ও আমরা দৌড়াতে থাকলাম নিরাপদ আশ্রয়ের জন্য, জীবন বাঁচানোর জন্য। উপর থেকে বিশাল বিশাল পাথরের খণ্ড পড়ছিল। তীব্র গতিতে তা পানিতে আঘাত করতে থাকে। চারপাশের ভয়ানক অবস্থা দেখে মনে হচ্ছিল যেন ভূমিকম্প হচ্ছে। এখনও প্রায় প্রতি ঘন্টাতেই মৃতের সংখ্যা বাড়ছে। খোঁজ মিলছে না হাজারেরও বেশি পর্যটক ও তীর্থযাত্রীদের। এ অবস্থায় নতুন করে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। নেপাল ও তিব্বতের মধ্যকার স্থলবন্দর গিরিয়ংয়ের উজানে একটি হ্রদের পানি বিপজ্জনক হারে বেড়ে উপচে পড়ছে। সেখানে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। নেপাল অবশ্য নতুন বন্যার সতর্কতায় এখন পর্যন্ত উদ্ধার অভিযান বন্ধ করেনি, তবে সতর্ক করা হয়েছে অববাহিকার বাসিন্দা ও উদ্ধারকর্মীদের। এদিকে বিদেশি উদ্ধারকর্মীদের পাঠানোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে নেপাল সরকার। এর পরিবর্তে পুনর্গঠনে নগদ অর্থ সহায়তা চেয়েছে দেশটি। আসছে বিভিন্ন দেশের ত্রাণ সামগ্রী। সেনাবাহিনী জানিয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে তারা ৯০০ জনকে উদ্ধার করেছে। উদ্ধার হওয়াদের মধ্যে রাসুয়া ও নোয়াকোট জেলার মানুষ ও শতাধিক বিদেশি নাগরিকও আছেন। স্মরণকালের এই ভয়াবহ পাহাড়ি ঢল ও ভূমিধসের প্রাথমিক কারণ হিসেবে নেপাল তিব্বত সীমান্তে একটি হিমবাহ ধসে পড়ার বিষয়টি উঠে এসেছে। প্রথম দিকে ভূমিকম্পের খবর ছড়িয়ে পড়ায় অনেকেই মনে করেছিলেন ভূমিকম্পের কম্পনে ভূমিধস হয় এবং সেখান থেকেই বন্যার সৃষ্টি হয়েছে। বিজ্ঞানীদের বিশ্লেষণ ও ইউএসজিএস এর তথ্য অনুযায়ী হিমবাহটি উত্তর পশ্চিম দিকে ধসে পড়ে এবং পরে পানির স্রোতের সাথে পশ্চিম দিকে ভাটির দিকে এগিয়ে যায়। নেমে আসে মহাবিপর্যয়। নীলা খন্দকার, চ্যানেল 24। পর্যটন অর্থনীতির উপর দাঁড়িয়ে থাকা নেপালে ফের প্রাকৃতিক দুর্যোগ, ফের পুনর্গঠনের ধাক্কা। তিব্বতে যাওয়ার প্রধান প্রবেশদ্বার রসুয়াগাড়ি তিমুর ক্ষতিগ্রস্ত হওয়ায় লাভজনক কৈলাস মানস সরোবরের তীর্থযাত্রা দীর্ঘমেয়াদে ব্যাহত হওয়ার শঙ্কা আছে। এর আগে জেনজি আন্দোলন, ভয়াবহ বন্যা, বিমান দুর্ঘটনা এবং কোভিড-19 মহামারীতে দেশটির পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হয়। হিমালয়ের বুক চিরে এগিয়ে চলা এই পথই নেপালের পর্যটন অর্থনীতির অন্যতম ভরসা। কিন্তু বুধবারের আকস্মিক বন্যা পুরোপুরি বদলে দিয়েছে সেই চিত্র। রাসুয়াগাধী ও তিমুরে বন্যার স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামো। এই পথ দিয়ে প্রতিবছর নেপাল থেকে তিব্বতের কৈলাস ও মানস সরোবরে যান হাজারো তীর্থযাত্রী। ফলে দুর্যোগের প্রভাব এখন শুধু স্থানীয় মানুষের জীবনেই নয়, পড়তে পারে নেপালের পর্যটন খাতেও। গত সেপ্টেম্বরে যখন নেপালে পর্যটনের ব্যস্ত মৌসুম শুরু হওয়ার কথা ছিল,
তখন জেনজি নেতৃত্বাধীন দুর্নীতি বিরোধী আন্দোলনে কার্যত থমকে যায় পর্যটন কার্যক্রম। তার আগে বন্যা, দুটি বড় বিমান দুর্ঘটনা এবং কোভিড মহামারীর ধাক্কা একের পর এক সংকটে বিপর্যস্ত হয়েছে খাতটি। এবার নতুন করে সামনে এসেছে পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি। বিশেষজ্ঞদের আশঙ্কা, জলবায়ু পরিবর্তনের প্রভাবে হিমালয় অঞ্চলে বাড়তে পারে হিমবাহের আকস্মিক পানি নিঃসরণ, ভূমিধস ও আকস্মিক বন্যার মতো দুর্যোগ। আর পাহাড়ি এলাকায় পর্যটন অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে দ্রুতই ব্যাহত হতে পারে পর্যটকদের চলাচল। রাজশাহী জেলায় দুর্যোগের ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো চলছে। তবে এরই মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে পাহাড়ি অবকাঠামোর নিরাপত্তা এবং পর্যটকদের সুরক্ষা নিয়ে নতুন করে ভাবতে হবে নেপালকে। কারণ পর্যটন নেপালের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। আর সেই পর্যটনের সবচেয়ে বড় আকর্ষণই যখন হিমালয়, তখন পাহাড়ের পরিবর্তিত প্রকৃতি সরাসরি আঘাত করতে পারে পুরো অর্থনীতিতে। নেপালে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ একটি কঠিন বাস্তবতাকে সামনে এনেছে। বিশেষজ্ঞদের পরামর্শ, দুর্যোগের পর শুধু ক্ষয়ক্ষতি মোকাবেলা নয়, পর্যটন পরিকল্পনা শুরুতেই রাখতে হবে জলবায়ু ঝুঁকির বিষয়টি। কোন এলাকায় পর্যটকদের নেয়া নিরাপদ, কোথায় অবকাঠামো নির্মাণ করা যাবে এবং দুর্যোগের আগাম সতর্কতা কিভাবে কার্যকর করা যায়, এসব প্রশ্নের উত্তরই এবার নতুন করে খুঁজতে হবে নেপালকে। ঋতু সাহা, চ্যানেল 24। নেপাল থেকে যোগ দিচ্ছেন পরিবেশ কর্মী ও মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান রনি। রনি, এই প্রাকৃতিক দুর্যোগের মূল কারণটা কি? কারণটা তো মূলত মানে একদমই সামনে কারণ হলে আমরা বলতে পারি যে ভূমিধস, কিন্তু প্রকৃতপক্ষে আসলে তো কারণ মূলত ক্লাইমেট চেঞ্জ। কারণ আলটিমেটলি ক্লাইমেট চেঞ্জের কারণেই বরফ গলে যাচ্ছে এবং গলে গিয়ে এরকম খোলা মাটির জায়গা তৈরি হচ্ছে। কারণ বরফের নিচে যে মাটিগুলো আছে তাদের স্ট্রেংথটাও এরকম হয় না। তো দেখা গিয়েছে যে সেই মাটি ধসে পড়েছে এবং ধসে পড়েই আসলে ভূমিকম্পের দেখা দিয়েছে এবং পরবর্তীতে আহ পানিতে যেহেতু পড়েছে, তো পানিতে একটা বড় ধরনের ঢেউ তৈরি হয়েছে এবং আহ, বাঁধ ভেঙে গিয়ে এখন নেপালের 4টা জেলাতে মূলত আঘাত এনেছে। তো আলটিমেটলি অবশ্যই এই এই পরিস্থিতির পিছে অবশ্যই ক্লাইমেট চেঞ্জ একটা বড় কারণ। এবং এখন বিভিন্ন রকম যে দুর্যোগ গুলো আমরা দেখতে পাচ্ছি চারপাশে, আসলে প্রত্যেকটারই ব্যাকগ্রাউন্ডে গেলে দেখা যাবে ক্লাইমেট চেঞ্জই মূলত কারণ। এই পরবর্তীতে কি ধরনের সতর্কতা অবলম্বন করা যেতে পারে? ওকে, তো অবশ্যই সারা পৃথিবীকে এগিয়ে আসতে হবে। ধরেন আমরা শুধুমাত্র নিজেরা সচেতন হলে হবে না। কারণ যেমন দেখেন যে এই ভূমিধস যখন হলো, মানে উইদিন মিনিটস কিন্তু ফুল এরিয়ার ডুবে গিয়েছে। মানুষজন আসলে আহ, কোনো দেশের পক্ষে এত দ্রুত সময়ের মধ্যে আসলে সতর্কতা দেওয়া সম্ভব না জনগণের মধ্যে। এবং এটার ক্ষেত্রে অবশ্যই আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, সারা পৃথিবীকে একসাথে এগিয়ে আসতে হবে। সামনে কপ আসছে, তো কপেও এই বিষয়গুলো অবশ্যই আরো গুরুত্ব সহকারে আলোচনা করতে হবে। সারা পৃথিবী যদি একসাথে কাজ করে তাহলেই একমাত্র ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমরা আসলে পজিটিভ দিকে যেতে পারবো। কিন্তু এখন পর্যন্ত ধরেন আমার আমেরিকার যে স্ট্যান্ড পয়েন্ট, সেখানে আসলে খুবই দুঃখজনক যে সারা পৃথিবী এখন ক্লাইমেট চেঞ্জকে ওইভাবে গুরুত্ব দিচ্ছে না। তারা বিজনেসকে গুরুত্ব দিচ্ছে, কিন্তু যখন ডেভেলপমেন্ট করতে যাচ্ছে তখন কিন্তু তারা ক্ষতির শিকার হচ্ছে। ইউরোপে আমরা দেখতে পাচ্ছি যে মানে হিট ওয়েভের কারণে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। আবার নেপালে এরকম ঘটনা ঘটছে, বাংলাদেশেও কিন্তু মাঝে মাঝে বন্যা হচ্ছে, সাইক্লোন হচ্ছে। তো প্রত্যেকটা দেশই কিন্তু এর শিকার হচ্ছে বিভিন্ন রকম ক্ষতির, প্রাকৃতিক দুর্যোগের। তো আমাদেরকে আসলে ক্লাইমেট চেঞ্জ নিয়ে সিরিয়াস হওয়া ছাড়া আসলে আর কোনো পথ নেই। রনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম নেপালের ভূমিধসের ঘটনা, জানছিলাম জানছিলাম পরিবেশ বিপর্যয়ের কথা, জানছিলাম জানছিলাম যে জলবায়ু পরিবর্তন কিভাবে
প্রাকৃতিক দুর্যোগকে ত্বরান্বিত করে। নেপাল তিব্বত সীমান্তে একটি হ্রদ ভেঙে ফের আকস্মিক পানির ঢল নামার শঙ্কা রয়েছে। এজন্য জারি করা হয়েছে বন্যা সতর্কতা। আকস্মিক বন্যা ও ভূমিধসে বিদেশি নাগরিক ও তীর্থযাত্রী সহ নেপাল ও তিব্বতে প্রায় ১৫০০ মানুষ এখন নিখোঁজ রয়েছেন। আরও জানাতে নেপাল থেকে যুক্ত হচ্ছেন সাজিদ সুমন। সুমন, নেপালে যে পর্যটকরা আটকে আছেন তাদের বর্তমান অবস্থা কি? নেপালের যে আকস্মিক বন্যার ঘটনায় যে বিপুল সংখ্যক প্রাণহানির ঘটনা ঘটেছে এবং মানুষজন নিখোঁজ রয়েছেন, এর মধ্যে আরো একটি দুঃসংবাদ আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে নেপালের আরো একটি নদীতে এরকম হ্রদ ভেঙে পড়ার সম্ভাবনার সংখ্যা দেখা দিয়েছে এবং যে কারণে উদ্ধার অভিযান আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। সেটি নেপালেও এবং চীনেও হচ্ছে উদ্ধার অভিযান বন্ধ করা হয়েছে, কেননা যে কোনো সময় ওই হ্রদটিও ভেঙে পড়ে আগের মতো প্লাবনের শিকার হতে পারে মানুষজন। যে এই নেপালের পুলিশ এবং সেনাবাহিনী সূত্রে স্থানীয় মানুষদের সরে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছেন এবং উদ্ধার কাজ চলমান বন্ধ করা হলেও ধ্বংসস্তূপের মধ্যে যে উদ্ধার কাজ চলমান ছিল সেটি বন্ধ করা হলেও এখনো যারা ওই সমস্ত এলাকায় নতুন করে যে হ্রদ ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে, ওই এলাকার যেই মানুষজন ছিল তাদেরকে সরিয়ে নেওয়ার কাজ চলছে। এই উদ্ধার তৎপরতার পরবর্তী কি ধরনের পদক্ষেপ নিচ্ছে? অন্য কোনো দেশ থেকে কি ধরনের সহায়তা আসছে, এই ব্যাপারে আমাদের কিছু জানাবেন। এই ধ্বংসস্তূপের সহায়তা করার জন্য অনেক দেশ থেকেই হচ্ছে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে এবং উদ্ধারকারী দলও পাঠানো হয়েছিল কিন্তু ভারত থেকে। তবে নেপাল সরকার আসলে তাদেরকে না করে দিয়েছে, কেননা তারা বলেছে যে আমাদেরই পর্যাপ্ত সেনাবাহিনী এবং লোকবল আছে এবং আমরা আমাদের সেনাবাহিনী দিয়ে হচ্ছে উদ্ধার তৎপরতা চালাবো। যে কারণে তারা অন্যান্য দেশের যে উদ্ধারকারী দলের যে তৎপরতা সেটি তারা এখন পর্যন্ত ফিরিয়ে দিয়েছে। এছাড়া অন্যান্য দেশ থেকে উদ্ধার তৎপরতার জন্য যে কোনো ধরনের সহযোগিতা করার জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এমনকি বাংলাদেশ থেকেও হচ্ছে সহায়তা পাঠানো হচ্ছে এবং সব ধরনের সহায়তা করার জন্য অন্যান্য দেশ প্রতিশ্রুতি দিয়েছে মধ্যে। কেননা এই এই দুর্ঘটনায়, এই বন্যায় এখন পর্যন্ত প্রায় ৩০টি দেশের নাগরিক নিখোঁজ রয়েছেন। সবচেয়ে বেশি নাগরিক নিখোঁজ রয়েছেন ভারতের, এরপর যুক্তরাষ্ট্রের এবং অন্যান্য দেশের নাগরিকও প্রায় ১০০০-এর মতো নাগরিক, ৬০০-এরও বেশি নাগরিক নিখোঁজ হয়েছেন এবং এই ঘটনায় এখন পর্যন্ত ৪০০ জনেরও বেশি মানুষ নিহতর খবর পাওয়া গেছে। সুমন, আমরা জানি যে নতুন করে একটা ভূমিধসের আবারও শঙ্কা তৈরি হয়েছে। এই বন্যার শঙ্কা তৈরি হয়েছে। এই বন্যার শঙ্কা নিয়ে নেপালি প্রশাসন কি ধরনের উদ্যোগ গ্রহণ করেছে? নতুন করে আবারও যে লেকটিতে হচ্ছে বাঁধ ধসে শঙ্কা করা হচ্ছে, সেটি এর ফলে নেপালের পুলিশ ৪ ঘন্টা আগেও তাদের ফেসবুক পেজে একটি বার্তা দিয়েছে যে তারা স্থানীয় যেই লোকজন আছে তাদেরকে ওখান থেকে সরে যাওয়ার কথা বলেছে এবং উদ্ধারকারী ওখানে যারা কাছাকাছি সরে যাওয়ার জায়গা পাচ্ছে না তাদেরকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে এবং ওদিকে কোনো পর্যটক আটকা পড়েছে কিনা তাদেরও সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং যে স্থানীয় লোকজন আছে তারা হচ্ছে লেকের থেকে দূরবর্তী উঁচু পাহাড়ে ইতিমধ্যে অবস্থান নিয়েছে এবং যে কোনো ধরনের পরিস্থিতিতে তারা তাদের উদ্ধার তৎপরতা চালাবে। কিন্তু এখন যে দুর্যোগ কবলিত যে স্থানগুলো আছে সেগুলোতে উদ্ধার তৎপরতা বন্ধ রয়েছে এবং যে আশঙ্কা করা হচ্ছে যে এলাকাগুলোতে আবার প্লাবনের শিকার হতে পারে, সেই এলাকাগুলোতে উদ্ধারকারী দল ইতিমধ্যে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। সুমন, আপনাকে ধন্যবাদ। নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রতি মুহূর্তে বাড়ছে মৃত্যুর সংখ্যা। হাসপাতালের মর্গগুলো ভরে উঠেছে নাম পরিচয়হীন মরদেহে। করা হচ্ছে সংরক্ষণ, কিন্তু বেশিরভাগ মর্গ ধারণ ক্ষমতার বাইরে চলে যাওয়ার দশা। তাই পাঠিয়ে দেওয়া হচ্ছে রাজধানী কাঠমান্ডু সহ নানা জেলায়। তবে যেভাবে নিহতের সংখ্যা বাড়ছে, এতে কিভাবে এত মরদেহ সংরক্ষণ করা হবে তা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ।
নদীর পানিতে ভেসে আসছে মানুষের মরদেহ, একটি দুটি নয়, ডজন ডজন। রাসুয়া ও নোয়াকোট থেকে ভেসে যাওয়া মরদেহ নোয়াকোট ছাড়াও চিতওয়ান, তানাহুন, নওয়াল পরশী সহ বিভিন্ন এলাকায় উদ্ধার করা হচ্ছে। মর্গে জায়গা না থাকায় নোয়াকোট, ধাদিং ও নওয়াল পার্শ্বে বিভিন্ন মরদেহ পার্শ্ববর্তী জেলায় পাঠানো হচ্ছে। চিতওয়ানে ছাড়িয়েছে হাসপাতালের ধারণ ক্ষমতা। ভারতপুর মেট্রোপলিটন সিটির একটি অব্যবহৃত ভবনকে তৈরি করা হচ্ছে অস্থায়ী মরদেহ সংরক্ষণ কেন্দ্র হিসেবে। হাসপাতালের মর্গে জায়গা সংকটে নিখোঁজ স্বজনদের খোঁজে রাসুয়া, নোয়াকোট, গোর্খাসহ বিভিন্ন জেলা থেকে মানুষ চিতওয়ানে আসছেন। নিখোঁজ স্বজনদের ছবি নিয়ে অপেক্ষা করছেন হাসপাতাল মর্গের সামনে। পোখারাতেও মর্গের জায়গা নেই। বিভিন্ন জেলা থেকে এখানে নেওয়া হয়েছে মৃতদেহ। এখানকার মর্গে 2 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মরদেহ রাখা হচ্ছে। এভাবে সাধারণত 10 দিন থেকে 2 সপ্তাহ পর্যন্ত মরদেহ সংরক্ষণ করা সম্ভব। এর বেশি সময় রাখতে হলে 0 ডিগ্রির নিচে তাপমাত্রা ধরে রাখার ব্যবস্থা প্রয়োজন, যা পোখারায় নেই, নিতে হবে অন্য জেলায়। মরদেহের পরিচয় শনাক্ত করতে পুলিশ প্রথমে মরদেহের ছবি তুলে রাখছে। নেওয়া হচ্ছে আঙুলের ছাপ, ডিএনএ নমুনা। মুখ দেখে শনাক্ত করা সম্ভব হলে ছবি প্রকাশ করা হচ্ছে, যেসব স্বজনরা মৃতদেহ শনাক্ত করতে পারেন। পরিচয় শনাক্ত না হলে প্রতিটি মরদেহের জন্য একটি ট্যাগ নম্বর দেয়া হচ্ছে। অন্যদিকে গোর্খা, নাওয়াল পার্সি, ধাদিংয়ে মর্গে কমে আসছে জায়গা। হিমায়িত সংরক্ষণ ব্যবস্থা না থাকায় মরদেহ পাঠানো হচ্ছে রাজধানী কাঠমান্ডুতেও। যেভাবে নিহতের তালিকা লম্বা হচ্ছে, এতে হাসপাতাল মর্গের ধারণ ক্ষমতা নিয়ে উদ্বেগ বাড়ছে নেপালের। ঋতু সাহা, চ্যানেল 24। বৈশ্বিক উষ্ণায়ন বিশ্বের বিভিন্ন অঞ্চলের হিমবাহ ক্রমশ দুর্বল করে দিচ্ছে। অস্বাভাবিক উষ্ণ আবহাওয়ায় পাহাড়ের পাথরের ফাটলে পানি ঢুকে বরফ ও পাথরের মধ্যকার বন্ধন দুর্বল করে দিচ্ছে। ফলে সামনের দিনগুলোতে হিমবাহ ধসের মতো ঘটনা আরও বাড়তে পারে বলে শঙ্কা জানাচ্ছেন জলবায়ু বিজ্ঞানীরা। দীর্ঘমেয়াদে এর প্রভাব পড়তে পারে এশিয়া, ইউরোপ ও ল্যাটিন অঞ্চলের গুরুত্বপূর্ণ নদীগুলোতে। নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা পাহাড়ি ও মেরু অঞ্চলের ভূতাত্ত্বিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এতে লাখ লাখ মানুষ ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। বুধবার হিমালয়ের একটি হিমবাহ ধসে পড়ায় প্রাণঘাতী বন্যার সৃষ্টি হয় বলে স্যাটেলাইটের ছবিতে ধারণা করা হচ্ছে। কাদা, পানি ও বরফের বিশাল স্রোত ভতিকেশী নদী দিয়ে নেমে আসে। মাত্র আধ ঘন্টায় ভাটির নদীগুলোর পানির উচ্চতা 7 থেকে 9 মিটার বেড়ে যায়, ভাসিয়ে নিয়ে যায় ভবন ও সড়ক। বিজ্ঞানীরা এখনও এই বিপর্যয়ের সুনির্দিষ্ট কারণ ও প্রক্রিয়া বিশ্লেষণ করছেন। তবে তাদের মতে বৈশ্বিক উষ্ণায়নের কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলের হিমবাহ ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। অস্বাভাবিক উষ্ণ আবহাওয়ার কারণে বরফ গলে পাহাড়ের পাথরের ফাটলে পানি ঢুকে বরফ ও পাথরের মধ্যকার বন্ধন দুর্বল করে দিচ্ছে। বছরের শুরু থেকেই নেপাল একের পর এক তীব্র তাপপ্রবাহের মুখোমুখি হয়েছে। ধসের 2 দিন আগে ঘটনাস্থলের কাছাকাছি এলাকায় গেল 2 বছরের মধ্যে সর্বোচ্চ ভূমির তাপমাত্রা রেকর্ড হয়। এর ফলে তুষারের স্তর দুর্বল হয়ে যায়, ফাটলগুলোতে পানি জমে এবং বরফ পাথরের মধ্যকার বন্ধন গলিয়ে দেয়। ফলে হিমবাহগুলো পাহাড়ের ঢালে স্থিতিশীল থাকার ক্ষমতা হারায়। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকার প্যানেল আইপিসিসি 2023 সালেই সতর্ক করেছিল। বলা হয়েছিল, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে পাহাড়ি হিমবাহগুলো ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠবে। তাদের মতে তাপমাত্রা যত বাড়বে, হিমবাহ ও তুষারাঞ্চল থেকে বন্যা, ভূমিধস ও পানির সংকটের ঝুঁকিও তত বাড়বে। বৈশ্বিক গড় তাপমাত্রা শিল্পপূর্ব সময়ের তুলনায় 1.5 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। পাহাড়ি ও মেরু অঞ্চলে উষ্ণতা আরও দ্রুত বাড়ছে, কেননা তুষার ও বরফ কমে যাওয়ায় ভূমির প্রতিফলন ক্ষমতা কমে যাচ্ছে, বেশি শোষিত হচ্ছে সূর্যের তাপ। হিমবাহ গলে যাওয়ার কারণে নতুন হিমবাহ হ্রদ তৈরি হচ্ছে এবং পুরনো হ্রদগুলো বড় হচ্ছে। দীর্ঘমেয়াদে এর প্রভাব পড়তে পারে এশিয়ার গুরুত্বপূর্ণ নদীগুলোর ওপরও। গঙ্গা ও ব্রহ্মপুত্রের মতো নদীর পানির ওপর নির্ভরশীল এশিয়ার শত শত কোটি মানুষ। ফলে এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় সামনের দিনে ভোগাবে বলেই সতর্ক করছেন বিজ্ঞানীরা। মার্জিয়া শ্রেয়া, চ্যানেল 24। যুদ্ধ শুরুর 6 মাস পর স্থবির হয়ে পড়া কূটনৈতিক তৎপরতা আবারও চালুর চেষ্টায় কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার তেহরানে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ছিলেন ইরানের শীর্ষ নেতারাও। এ সময় তিনি যুদ্ধের আগে আন্তর্জাতিক জলপথে যে অবাধ নৌ চলাচল ছিল তা পুনর্বহালের উপর গুরুত্ব দেন আব্দুল রহমান আল থানি। যুক্তরাষ্ট্রের মিত্র এবং ইরানের প্রতিবেশী কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় জুনে একটি সমঝোতা স্মারক সই হয়, কিন্তু ওয়াশিংটন ও অনমনীয়তায় অকার্যকর হয়ে পড়ে এই সমঝোতা। নরওয়ের রাজা পঞ্চম হরাল্ড 89 বছর বয়সে মারা গেছেন। বিরল এক ধরনের রক্তের সমস্যার চিকিৎসার জন্য গত সপ্তাহে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নরওয়ের রাজপ্রাসাদ জানিয়েছে শুক্রবার স্থানীয় সময় সকালে অসলো ন্যাশনাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 35 বছর সিংহাসনে থাকা হরাল্ডকে জনপ্রিয় ও সংস্কারপন্থী রাজা হিসেবে বিবেচনা করা হতো। তিনি নরওয়ের রাজতন্ত্রকে আধুনিক করার ভূমিকা রাখেন। রাজপরিবারের প্রচলিত রীতির বাইরে গিয়ে একজন সাধারণ পরিবারের নারীকে বিয়ে করেন। রাজ পর্যবেক্ষকদের মতে হরাল্ড ছিলেন সাধারণ মানুষের কাছাকাছি, বিনয়ী এবং জনপ্রিয়।